আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। বাংলা ব্যাকরণে যে গুরুত্বপূর্ণ অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ সেটি নিয়ে আমরা আলোচনা করছি এবং আজকে আমরা আলোচনা করব বহুবচন। তাহলে বহুবচন পূর্বের ক্লাসে যে আমরা একবচন সম্পর্কিত আলোচনায় ছিলাম তার পরবর্তী ধাপে এই সংজ্ঞাটি কীরকম আমরা দেখে নেব। ধরা যায় যেসব শব্দ দিয়ে এখানে আমাদের বইয়ে রয়েছে যেসব শব্দ দিয়ে একের অধিক, এখানে খেয়াল করতে হবে একের অধিক বস্তু, এটিকে যদি ১ নম্বরে বসাই, ২ নম্বর হচ্ছে ব্যক্তি বা প্রাণীর ধারণা পাওয়া যায় তাকে কি বলে? বহুবচন বলে। অর্থাৎ বহুবচন বলতে বোঝাচ্ছে একাধিক একাধিক সংখ্যার প্রকাশ। একটি শব্দের সাথে যখন একাধিক শব্দ অর্থাৎ একাধিক শব্দ প্রকাশ করে, একাধিক যে সংখ্যার প্রকাশ করে একটি শব্দের সাথে যদি অন্যান্য শব্দ বসে, এবং সেক্ষেত্রে আমরা যে বিষয়ে দেখতে পারবো সেটির ক্ষেত্রে এই প্রকাশভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ। কিরকম? আমরা সেখানে গিয়েছিলাম, তাহলে এটি যদি ইংরেজি করি উই ওয়েন্ট দেয়ার। দেখুন যে উই ওয়েন্ট দেয়ার যখন আমরা বলছি তখন এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে আমরা সেটি কিন্তু উইকে নির্দেশ করছে। তাহলে উই যখন বলছি তখন এই যে বহুবচন বা আমরা সেটিকে কিন্তু প্রকাশ করছে। তারপর এখানে যদি বলি ছেলে যোগ রা, তাহলে দাঁড়াচ্ছে ছেলেরা। ছেলেরা, এই রা যখন বসানো হচ্ছে ছেলে শব্দটির সাথে তখন কিন্তু সে প্রকাশ করছে যে বহুবচন। বহুবচন আমরা পূর্বে কি পড়েছিলাম? ধরা যাক ছেলে যোগ টি, যখন আপনি এই টিটা খানাখানি নির্দেশক ব্যবহার করবেন, সেই নির্দেশক ব্যবহার করার কারণে সেটি একবচন প্রকাশ করবে। কিন্তু যখন রা গুলো প্রকাশ করছি, সেগুলো দিয়ে বাক্য গঠন করছি, তখন কিন্তু সেটি কি প্রকাশ করছে? বহুবচনকে প্রকাশ করছে। দেখুন ছেলেরা, তাহলে এখানে রা আমরা পাচ্ছি যে এই রা ব্যবহার করার কারণে সেটি বহুবচনকে নির্দেশ করছে। আবার শিশুগণ, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এখানে গণ ব্যবহার হয়েছে। আবার রাখাল গরুর পাল, দেখুন গরুর পাল, পাল শব্দটি ব্যবহার হয় এই যে বহুবচনের ক্ষেত্রে। তাহলে আবার যদি বলতাম হস্তি যুথ, তখন সেটি কি হতো? হস্তিযুথ বললে হস্তি যেহেতু তৎসম শব্দ, তাই তৎসম বহুবচন এর সাথে যুক্ত হতো, হস্তিপাল হয় না। যুথ, আর এর যদি বাংলা করি তাহলে হবে হাতির পাল। দেখুন হস্তি থেকে হাতি, যেহেতু এটি বাংলা শব্দ তাই এটি বহুবচনের ক্ষেত্রে বাংলা অংশকে গ্রহণ করবে। এর পাশাপাশি আমরা যদি দেখি যে হস্তিযুথ, তাহলে তৎসম শব্দের ক্ষেত্রে এই যুথ ব্যবহার হবে আর বাংলা শব্দের সাথে পাল ব্যবহার হবে। তাহলে এই যে গরুর পাল, যখন বাংলা শব্দ ব্যবহার করছি তখন পাল এখানে কি এসেছে? নতুন করে এসেছে বহুবচন বোঝানোর ক্ষেত্রে। তাহলে আমরা কি পেলাম? যে যেসব শব্দ দিয়ে একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি, একের অধিক সংখ্যক বস্তু, ব্যক্তি বা প্রাণীর ধারণা প্রকাশ হয় তাকে বহুবচন বলে। এবার আমরা দেখব যে বহুবচন গঠনের নিয়ম। তাহলে বহুবচন গঠনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম যে একবচনের ক্ষেত্রে ৩ উপায়ে কিন্তু একবচন নির্দেশ করা যাচ্ছে। একটি হচ্ছে মূল শব্দের সাথে কোনো কিছু যুক্ত না করে,
আবার যখন মূল শব্দের সাথে আমরা পূর্বে আমরা একটি ব্যবহার করছি, একটা একটি সংখ্যা এরকম, তখন সেটি একবচন বোঝাচ্ছে। আবার যখন আমরা মূল শব্দই শুধু ব্যবহার করছি তখন কিন্তু একবচনকে প্রকাশ করছে। তাহলে বহুবচন গঠনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু এখানে কনসেপ্ট বা ধারণা রয়েছে। প্রথমত রয়েছে, ১ নম্বরে আমরা দেখব যে শব্দের শেষে রা, এরা, গুলি, গুলো, দের প্রভৃতি বিভক্তি যোগ করে কিন্তু বহুবচন করা যায়। যেমন ছেলেরা, ছেলে যোগ রা, ছেলেরা। তাহলে এখানে রা বসানোর কারণে কি হচ্ছে? এখানে রা বসানোর কারণে বহুবচন হয়েছে। তারা আজ আসবে না। তাহলে এখানে তারা দিয়ে কি বোঝানো হচ্ছে? যে বহুবচনকে বোঝানো হচ্ছে। এরকম তাহলে ভাই যোগ এরা, ভাই এরা। তাহলে এখানে এরা যুক্ত হয়েছে, এটি যখন সন্ধি হবে এই রস্বই আর এ মিলে কি হবে? এখানে অন্তস্থ অ হবে। ফলে এটি আমরা দেখছি যে এখানে ভাই, এখানে রস্বই, আর যখন এরপর যখন আমরা এই বিভক্তি দিয়ে একটি শব্দ যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি ভাই যোগ এরা, ভাই এরকম ভাবে হয়ে যাবে, ভাই এরা। শ্রমিকেরা, শ্রমিক যোগ এরা, শ্রমিকেরা। তাহলে শ্রমিক যোগ এরা, শ্রমিকেরা। তাহলে এই কয়ের সাথে এ এখানে যুক্ত বর্ণ গঠন করবে, শ্রমিকেরা। ছেলেগুলো, ছেলেগুলো। তাহলে ছেলেগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ছেলে যোগ গুলো। ঠিক এইভাবে কিন্তু আমরা কি করতে পারি? যে বহুবচন সেগুলো করতে পারি। অর্থাৎ প্রথম যে নিয়ম সেটি হচ্ছে শব্দের শেষে রা, এরা, গুলি, গুলো প্রভৃতি বিভক্তি আমরা যোগ করতে পারি এবং এগুলো বিভক্তি যোগ করে আমরা কি করতে পারছি? যে বহুবচন করতে পারছি। এরপর আমরা আরো আসব যে গুলি, গুলো সেগুলো ব্যবহার করে। যেমন গুলি, যখন বলছি বইগুলি জায়গা মতো তুলে রাখো। দের, মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করি। তাহলে মুক্তিযোদ্ধা যোগ দের, যখন মুক্তিযোদ্ধার সাথে দের শব্দটি আমরা যুক্ত করছি তখন সেটি বহুবচনকে নির্দেশ করছে। আরেকটি নিয়ম আমরা দেখব যে শব্দের সঙ্গে তাহলে কি পাচ্ছি? গণ, বৃন্দ, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, তারপর পাল, দাম, দল, ঝাঁক, আবলি, সব, সমূহ, রাজি, রাশি, পুঞ্জ, শ্রেণী ইত্যাদি সমষ্টিবাচক শব্দ। তার মানে হচ্ছে যে শব্দটা দেখা যাচ্ছে যে আমরা যে কালেকটিভ নাউন পড়েছি সেটি যদি আমরা খেয়াল রাখি তবুও কিন্তু আমাদের মনে থাকবে। অর্থাৎ সমষ্টি বোঝাবে একটা শব্দ যার মধ্যে অনেকগুলো সংখ্যা রয়েছে। কিরকম? শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এখানে হচ্ছে অনেক শিশু, তাহলে অনেক শিশুকে বোঝানো হচ্ছে। তারপর ভক্তবৃন্দ, তাহলে ভক্তবৃন্দ যেগুলো মানুষের সাথে সম্পর্কিত সেই ক্ষেত্রে বৃন্দ ব্যবহার হয়। যেমন ভক্তবৃন্দ কবিকে শুভেচ্ছা জানালেন। তাহলে এখানে ভক্তরা বা ভক্তবৃন্দ একাধিক সংখ্যা। তাহলে কুল, যখন সন্ধ্যায় পক্ষীকুল নীড়ে ফিরে আসে। পক্ষী একটি তৎসম শব্দ, তাই সেটির সাথে কুল এটি ব্যবহার হবে। তাহলে পক্ষীকুল, কুল এটি কি প্রাণীর সাথে ব্যবহার হচ্ছে, উন্নত প্রাণীবাচক নয়, অর্থাৎ মানুষের সাথে এটি ব্যবহার হবে না। আবার মানুষের সাথে ব্যবহার হবে কোনটি? যে দেখুন মণ্ডলী, যখন আমরা বলছি মণ্ডলী তখন সেটি মনুষ্য বা মানুষ সম্পর্কিত ব্যবহৃত হবে। যেমন শিক্ষক মণ্ডলী, অর্থাৎ উন্নত প্রাণীবাচক, উন্নত
প্রাণীবাচক শব্দের সাথে কি বসবে? এই যে মণ্ডলী বসে, মণ্ডলী বসে। তাহলে শিক্ষক মণ্ডলী, সুধী মণ্ডলী, যেমন সুধী মণ্ডলী বসে। তারপর মালা, দেখুন বস্তুবাচক সেগুলোর সাথে বসে, যেমন পর্বতমালা, যেমন আল্পস পর্বতমালা। যেমন আমরা বলি যে হিমালয় পর্বতমালা, আল্পস পর্বতমালা। তাহলে মালা কার সাথে ব্যবহার হচ্ছে? দেখুন যে পাহাড় পর্বত, সেই ক্ষেত্রে কিন্তু এই মালা শব্দটি এখানে চলে আসে। এরপর আমরা যদি বলি যে আর কি রয়েছে, যে গুচ্ছ, গুচ্ছ আমি রবীন্দ্রনাথের বস্তুবাচক বিষয়ের সাথে গুচ্ছ বসছে। গুচ্ছ যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষা, তাই না? দেখা যাচ্ছে যে যখন আমরা গুচ্ছ ব্যবহার করছি তখন একটি নির্দিষ্ট সমষ্টিকে কিন্তু বোঝানো হচ্ছে। ফলে আবার যখন বলছি রাখাল গরুর পাল, তাহলে গরু শব্দের সাথে পাল শব্দটি, দেখুন প্রাণী, যে অনেকগুলো প্রাণী যখন একসাথে থাকছে তখন তাকে পাল বলা হচ্ছে, গরুর পাল। তারপর দল, দল শব্দটি মানে কি? একজনে কি দল হয়? একজনে তো দল হবে না। ফলে দল শব্দটির মধ্যেই কিন্তু একাধিক বিষয় জড়িয়ে আছে বা লুকিয়ে আছে। দাম, শৈবাল দামে পুকুর ভরেছে, অর্থাৎ অনেক শৈবাল, প্রচুর পরিমাণ কে নির্দেশ করছে। প্রচুর পরিমাণ শৈবালে কি হচ্ছে? এখানে পুকুর ভরে গেছে। ঝাঁক, ঝাঁক বলতে কি বোঝানো হচ্ছে? ঝাঁক কি একটি সংখ্যাকে নির্দেশ করে? মোটেও না, অনেকগুলো সংখ্যার সমষ্টিকে ঝাঁক বলা হয়। তাহলে পায়রার ঝাঁক, অর্থাৎ অনেকগুলো পায়রা বাকুম বাকুম করছে। আবলি, এটি তৎসম শব্দের সাথে বেশি বসে থাকে, যেমন আজ রাতে পদাবলী কীর্তন শুনতে যাব। পদ যোগ আবলি, তাহলে এখানে সন্ধি হয়েছে, সন্ধি হয়ে এখানে রয়েছে স্বরে অ আর এখানে রয়েছে আ। তাহলে এই স্বরে অ আর এই স্বরে আ মিলে কি হয়েছে? যে স্বরে আ হয়েছে। এবং এই স্বরে আকার হিসেবে প্রথম যে শব্দ সেখানে গিয়ে বসবে, ফলে এটি হবে পদাবলী। যখন ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি বসবে তখন সে কার হিসেবে বসবে, ছোট হয়ে যাবে। তাহলে পদাবলী শব্দটির মধ্যে রয়েছে পদ যুগ আবলি, এবং এই ক্ষেত্রে আমরা পাচ্ছি যে আবলি শব্দ বহুবচনকে নির্দেশ করছে। তারপর দেখুন যে পাখি সব, তাহলে পাখি সব করে রব রাতি পুহাইলো, একটি কবিতার লাইন। পাখি সব দিয়ে বোঝাচ্ছে অনেক পাখি সমূহ। অতিরিক্ত অতিরিক্ত বৃক্ষ নিধনের ফলে বনসমূহ উজাড় হয়ে যাচ্ছে, অর্থাৎ যে আমাদের বনাঞ্চল সেগুলোর ক্ষেত্রে যে বনগুলো রয়েছে সেগুলো কিন্তু উজাড় হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। রাজি, রাজি শব্দটি বহু বচনে ব্যবহৃত হয়। দেখুন গ্রন্থের সাথে বসেছে, গ্রন্থরাজির মধ্যে রয়েছে সমৃদ্ধ জ্ঞানের ভান্ডার। ঠিক এরকম ভাবে যখন বলছি যে রাশি, বাজারে নিয়ে যাবার জন্য পুষ্প রাশি সংগ্রহ করা হয়েছে। পুঞ্জ, মেঘের সাথে পুঞ্জ শব্দটি বসে, মেঘপুঞ্জের অবস্থান দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। মেঘের সাথে কখনোই আপনি মণ্ডলী বসাতে পারবেন না, কারণ মণ্ডলী কেন বসবে না? মণ্ডলী হচ্ছে উন্নত প্রাণীবাচক যে শব্দ সেটির সাথে বসে থাকে। ফলে আমরা যদি খেয়াল করি যে মেঘপুঞ্জ, সেটির ক্ষেত্রে আমরা দেখব যে পুঞ্জ ব্যবহার হবে। তারপর শ্রেণী, শ্রেণী এর দিয়ে কি বোঝাচ্ছে? যে ধনিক শ্রেণী সবসময় নিম্ন শ্রেণীর, তাহলে নিম্ন শ্রেণীর বলতে কি একজনকে বোঝাচ্ছে? এখানে একাধিক, একাধিক, অর্থাৎ যারা ধনী বা গরিব সেই সংখ্যাটি একটি বড় পরিসরের সংখ্যা এখানে প্রকাশিত হয়েছে। এটি গেল। এবার আমরা দেখব যে 3 নাম্বার নিয়ম, অর্থাৎ 2 নাম্বার নিয়মে আমরা পেলাম যে মালা,
শ্রেণী, রাজি, সমূহ, সব, তারপর দাম, পুষ্প, আবলি, ঝাঁক, দল, বৃন্দ, এই সব কিছু মিলে কি হচ্ছে 2 নম্বর যে নিয়ম সেটিকে প্রকাশ করছে। শব্দের শেষে গণ, বৃন্দ, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দাম, দল, ঝাঁক, আবলি, সব, সমূহ, রাজি, রাশি, পুঞ্জ ইত্যাদি সমষ্টিবাচক, অর্থাৎ যে শব্দ একাধিক সংখ্যাকে প্রকাশ করছে সেটিই কিন্তু সমষ্টিবাচক শব্দ। সেগুলো ব্যবহার করে আমরা কিন্তু বহুবচন করতে পারি। পাশাপাশি আমরা যে 3 নম্বর যে নিয়ম সেটির ক্ষেত্রে আমরা যাব যে শব্দের আগে অনেক, দেখুন শব্দের আগে অনেক, অজস্র, অসংখ্য, প্রচুর, তারপর বহু, বিস্তর, যেমন নানা, ঢের, ঢের মানে বেশি, সব অর্থাৎ সংখ্যায় বেশি, সকল মানে সবগুলো, সমস্ত, এই তিনটি মূলত একই, হরেক মানে নানা রকম ইত্যাদি শব্দ ব্যবহার করে কিন্তু আমরা বহুবচন করতে পারি। দেখুন এক বচনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যেমন একটি, একটি কলম, কিন্তু যখন বলছি অনেক কলম, তাহলে পার্থক্যটা কোথায়? যখন আপনি বলছেন এক কলম, একটি, এই যে কলম একটি শব্দ পৃথিবীর সব কলমকে বোঝাচ্ছে, কিন্তু যখনই আপনি সব কলম থেকে একটি কলম বোঝাচ্ছেন তখন কিন্তু একটা অংশকে বোঝাচ্ছে বা একটি সংখ্যাকে বোঝাচ্ছে। আবার যখন বলছেন অনেক কলম, তাহলে অনেক কলম দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখুন কলমের মধ্যেই কিন্তু যত রকমের কলম রয়েছে তার অধিকাংশই কিন্তু এখানে কভার করছে, বা অনেক কলম। তাহলে আমরা যদি বলি যে একটি কলম আর অনেক কলম, পার্থক্যটা কোথায়? যে একটি কলম শব্দের পূর্বে এক অর্থাৎ একক প্রকাশক, একক প্রকাশক বসে এখানে এক বচন বসাবে, আর এখানে যখন এই ধরনের শব্দগুলো বসবে অনেক, তখন সেটি বহু বচনকে নির্দেশ করবে। ফলে আমরা কি পাচ্ছি যে অনেক, এবার পরীক্ষায় অনেক ছাত্র, তাহলে ছাত্র শব্দটির পূর্বে অনেক বসে কি করা হচ্ছে? অনেক ছাত্র গঠন করা হচ্ছে, এবং এই অনেক ছাত্র এখানে বহু বচনকে নির্দেশ করছে। অজস্র, তার অজস্র টাকা পয়সা আছে, অর্থাৎ টাকা পয়সার বিশালতাকে, ব্যাপ্তি, গভীরতাকে বোঝাচ্ছে, যে সংখ্যার গভীরতাটা বা ব্যাপ্তি সেটিকে। অসংখ্য, তাহলে মানুষ শব্দের পূর্বে যখন অসংখ্য বোঝাচ্ছেন তখন কিন্তু কি হচ্ছে? যে বাংলাদেশের অসংখ্য মানুষ এখনো অশিক্ষিত। তাহলে বাংলাদেশের যে অসংখ্য মানুষ অশিক্ষিত সেটি আসলে কি প্রকাশ করছে? যে মানুষ শব্দটির পূর্বে যখন আপনি অনেক বসাচ্ছেন তখন কিন্তু সেটি আসলে বহু বচনকে নির্দেশ করছে। ঠিক এরকম ভাবে কিন্তু আমরা যে বহু বচন সেটিকে করতে পারি। তারপর দেখা যাচ্ছে যে প্রচুর, বাজারে প্রচুর আম উঠেছে, তাহলে আম শব্দটিকে যখন আমরা এখানে কি করছি? প্রচুর শব্দটি দিয়ে বিশেষায়িত করা হচ্ছে, তাহলে এখানে এইগুলো বিশেষায়িত করে, অর্থাৎ এখানে বিশেষণ একটি ফ্যাক্ট, তাহলে বিশেষায়িত, যখন বিশেষণ থাকবে তখন কিন্তু তা বিশেষায়িত করবে। যে দেখা যাক আম, তাহলে আম শব্দের এখানে সংখ্যা প্রকাশ করছে, অনেক সংখ্যা, তাহলে এটি বিশেষণ হিসেবে কাজ করছে। এরকম যদি আরেকটি নাউনকে আপনি বিশেষায়িত করে ফেলেন তখন কিন্তু আপনি অনেকগুলো যে শব্দ বা সংখ্যা দিয়ে প্রকাশ করছি, যখন বিশেষায়িত করে ফেলছি, এই বিশেষায়িত করার ফলে কিন্তু সেটি বহু বচনকে নির্দেশ করছে। তিনি বহু সম্পত্তির মালিক। বিস্তর, সে কহে বিস্তর মিছা, তাহলে বিস্তর শব্দটি কিন্তু অনেককে প্রকাশ করছে, অর্থাৎ বহু প্রকাশক শব্দ সেটিকে আপনি অন্য একটি নাউনের পূর্বে বা বিশেষের পূর্বে যখন আপনি ব্যবহার করছেন, ধরা যাক বিশেষ্য, তাহলে এখানে যদি বলি যে আম, এটি যদি নাউন হয় তাহলে এর পূর্বে যদি বসাই প্রচুর, প্রচুর আম, তাহলে এই দুটি মিলে কি হচ্ছে? এটি কিন্তু বিশেষায়িত করা হচ্ছে আমকে। যা তাহলে দেখা যাচ্ছে যে নানা মুনির নানা মত, এরকম ভাবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বহু বচনের যে প্রকাশ সেটি কিন্তু করা সম্ভব হয়। এরপর আমরা যদি দেখি যে ঢের, ঢের এটি 32 পৃষ্ঠায় রয়েছে, আমরা 32 পৃষ্ঠায় যাব। দেখুন 32 পৃষ্ঠায়
এটি কি প্রকাশ করছে? যে ঢের, বৃষ্টি আসতে এখনো ঢের বাকি, অর্থাৎ অনেক বাকি, সেটিকে প্রকাশ করছে ঢের। সব, বাজারে গিয়ে সব টাকা, অর্থাৎ টাকাকে এখানে আপনি আলাদা করে ফেললেন, সব টাকা। দেখা যাচ্ছে যে আপনার এতগুলো টাকা আছে, টাকা যদি এটি বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়, যে এই বৃত্ত দিয়ে, তাহলে সব টাকা মানে কি? পুরো পুরো টাকার, অর্থাৎ পুরো অংশ। তার মানে একের মধ্যে এক, পুরো অংশ, 100%। 100% আপনি খরচ করে ফেলছেন যখন, তখন এটিকে সব টাকা বলা হচ্ছে। সকল, পৃথিবীর সকল মানুষ, অর্থাৎ সব, সকল, এগুলো সবকিছুই কিন্তু প্রকাশ করছে যে বহুবচনকে। তারপর সমস্ত, দেখুন একই, সব, সকল, সমস্ত, এই সব কিছু কিন্তু একই যে শব্দ সেটিকে প্রকাশ করছে। তাই বলা যায় যে তার বলা উচিত, তার বলা সমস্ত কাহিনী, সম্পূর্ণ কাহিনী। সমস্ত মানে কি? সম্পূর্ণ। ধরা যাক এই যে বৃত্তটি, এটা হচ্ছে হাফ বা অর্ধেক, আর সমস্ত মানে কি? এই পুরোটাই। সমস্ত মানে পুরোটাই, সম্পূর্ণ। তাহলে এই যে সম্পূর্ণ, তার বলাটা সমস্ত কাহিনীটাই ছিল বানোয়াট। হরেক, হরেক রকম, অর্থাৎ নানা রকম। তাহলে এখানে আমরা নানা রকম যখন পাবো, তখন সেটিকে হরেক বলবো। তাহলে একই শব্দ দুইবার বসিয়ে, এটি হচ্ছে 4 নাম্বার নিয়ম। অর্থাৎ এটিও ব্যবহার করে, যেমন দ্বিরুক্ত শব্দ কি? দ্বিরুক্ত, দ্বিরুক্ত শব্দ একটি বিষয় রয়েছে, অর্থাৎ দুইবার উক্ত। দুই, দ্বি মানে দুই, দুইবার উক্ত। তাহলে উক্ত মানে যা বলা হয়েছে, যা বলা হয়েছে, দুইবার বলা হয়েছে, এরকম শব্দ কিরকম বললে তাহলে সেটি বহুবচনকে প্রকাশ করে। যেমন ফুলে ফুলে বাগানটা ভরে উঠেছে। বাগানটা ফুলে ভরে উঠেছে বললে একরকম, যখন বলছি ফুলে ফুলে, তখন অনেক ফুলে বাগানটা ভরে উঠেছে, সেটিকেই কিন্তু নির্দেশ করছে। এরপর দেখুন, হাড়ি হাড়ি সন্দেশ নিয়ে এসেছে, বরযাত্রীরা হাড়ি হাড়ি সন্দেশ নিয়ে এসেছে, অর্থাৎ অনেকগুলো সন্দেশ নিয়ে এসেছে। কারি কারি টাকা, তাহলে টাকা, এটি তো নাউন, তাই তো? এই নাউনকে বিশেষায়িত করছে কারি, তাহলে এটি আবার আবার বিশেষায়িত করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করছি আমরা, এটিকে কি বলছি? দ্বিরুক্ত শব্দ, অর্থাৎ দুইবার বলা হচ্ছে, দুইবার। দ্বিরুক্ত মানে হচ্ছে দুইবার উক্ত, তাহলে দুইবার বলা হয়েছে এরকম শব্দ দিয়ে কিন্তু আমরা বহুবচন করতে গেলে, যেমন তোমাকে বলে বলে, দেখুন দুইবার, আর পারলাম না, অর্থাৎ অনেকবার বললাম। খেটে খেটে, আমি খেটে সারা হলাম, অর্থাৎ আমি প্রচুর খাটাখাটি করলাম, অনেক খেটেছি, পরিশ্রম করেছি, সেটিকে এখানে খেটে খেটে বলা হচ্ছে। তারপর দাঁড়ে দাঁড়ে, অর্থাৎ এখানে ওখানে অনেক জায়গায় ঘুরেও আমার আজ এখানে ভিক্ষা জুটলো না, এটি বলা রয়েছে। অর্থাৎ অনেক জায়গায় তিনি গিয়েছেন, একজন ভিক্ষুক, কিন্তু তার ভিক্ষা জোটেনি। এরপর আমরা আরেকটি বিষয় এখানে দেখব, সেটি হচ্ছে ছোট। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তার মানে অনেকগুলো ঘর। তো এরকম যদি আপনি দেখেন যে অনেকগুলো ঘর, তো এর একটা গ্রামের মধ্যে অনেকগুলো ঘর কিন্তু এরকম থাকে। তো দেখা যাচ্ছে যে এই গ্রামের মধ্যে কিন্তু একটি মাত্র ঘর থাকে না, অনেক পরিবার থাকে, অনেক মানুষ থাকে। ধরা যাক এখানে একটি গাছ আছে, এরকম ভাবে কিন্তু গ্রামগুলো গড়ে ওঠে। এরকম নদ নদী আছে, যে এরকম নদীর তীরে, ঠিক আছে? তো এরকম নদীর তীরে গ্রাম, সেই গ্রামের মধ্যে একাধিক দেখা যাচ্ছে বাড়ি রয়েছে, অর্থাৎ ছোট ছোট ঘর রয়েছে। এরপর আমরা যদি দেখি যে বড় বড় আম নিয়ে আসো, বড় বড় আম, অর্থাৎ আম তো নিয়ে আসবে, সেটি আবার কেমন হবে? অনেক বড় বড় হবে। ফলে ঘরে ঘরে বিজয়ের আনন্দ, দেখুন ঘরে শব্দটি যখন দুইবার ব্যবহার হচ্ছে, আজ ঘরে ঘরে বিজয়ের আনন্দ, অর্থাৎ প্রতিটি ঘরে। বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু জল দিয়ে তৈরি হয় বিশাল সাগর। তাহলে বিন্দু বিন্দু জল, 1 ফোঁটা জল, 2 ফোঁটা জল, 3 ফোঁটা জল, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা জলের দিয়ে কিন্তু জলরাশি তৈরি হয়। তাহলে ভালো, ক্লাসের ভালো ভালো ছেলেকে পুরস্কার দেওয়া হবে, অর্থাৎ যারা খুব ভালো পড়াশোনায় মনোযোগী, সেরকম ভালো দিয়ে কিন্তু এখানে অনেক বা একাধিক সংখ্যাকে প্রকাশ করছে। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে একই শব্দ কি করতে হবে? দুইবার পর পর। দেখুন পর পর মানে কি? পাশাপাশি, গ্যাপ দেওয়া যাবে না। এখানে কিন্তু আছে
যে বলে বলে পাশাপাশি, খেটে খেটে পাশাপাশি, ধারে দাঁড়ে দাঁড়ে পাশাপাশি, বড় বড় পাশাপাশি, বিন্দু বিন্দু পাশাপাশি, কোনোটাই কিন্তু আরেকটি শব্দের পরে বসেনি। কাজে এটিকে খেয়াল করতে হবে, ভালো ছেলেকে পুরস্কার দেওয়া হবে। এরকম ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু বিষয়গুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর আরেকটি এখানে বিষয় যে আগে সংখ্যাবাচক শব্দ বসিয়ে, এটি হচ্ছে 5 নম্বর নিয়ম, অর্থাৎ 6টি নিয়ম রয়েছে আমাদের বইয়ে। সেই 6টি নিয়মের ক্ষেত্রে 5 নম্বরটি হচ্ছে আগে সংখ্যাবাচক শব্দ বসিয়ে। দেখুন, অতিথি, অতিথি যখন আপনি শব্দটি ব্যবহার করছেন, ধরা যাক এখানে বললেন 500 অতিথি, তাহলে অতিথি শব্দটাকে কি করছে, এই যে সংখ্যাটি সেটি আপনি কথায় লিখতে পারেন, অঙ্কে লিখতে পারেন, সেটি বসিয়ে কিন্তু এখানে বহুবচন করা হচ্ছে। যেমন কাঞ্চনের বিয়েতে শ5 অতিথি খাবে। সপ্তাহ 2 পরে, অর্থাৎ 2 সপ্তাহ। দেখুন 2 সপ্তাহ মানে কি, 2 সপ্তাহ মানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 14 দিন প্লাস, পরে যেহেতু বলছে তাই প্লাস, 2 সপ্তাহ পরে মাছের দাম কমে আসবে। এরকম ভাবে যদি আমরা খেয়াল করি, দেখুন এখানে সংখ্যা বসানো হয়েছে। এর পাশাপাশি আরেকটি রয়েছে, যেমন কেজি, কেজির সামনে আপনি কি বসাচ্ছেন, যে 10 কেজি, তাহলে এই 10 কেজি যখন 10 সংখ্যাটা তো বহু বহু অর্থকে নির্দেশ করছে, একাধিক, 1 2 3 4, এরকম যখন আপনি 10 পর্যন্ত আসবেন, তার মানে কি, এটা বহুকে নির্দেশ করছে, একের অধিক এই শব্দটির মাধ্যমে নির্দেশিত হচ্ছে। ফলে 10 কেজি রসগোল্লা দিন তো যখন আমরা বলছি সেটি বহুবচন বোঝাচ্ছে। তাহলে দেখুন এখানে একটি সংখ্যা বসাচ্ছি এবং এই সংখ্যা যখন আরেকটি নাউনের সামনে, আরেকটি শব্দের সামনে বসাচ্ছি, তখন সেটি কি বহুবচনকে নির্দেশ করছে। তাহলে এটিকে, এই 5 নম্বর নিয়মকে এই উদাহরণ সমর্থন করছে। এরপর আরেকটি বিষয় আমরা দেখব যে কখনো 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 এক বচনের রূপ দিয়ে, যেমন মানুষ মরণশীল, এটি খুবই ইম্পর্টেন্ট। দেখুন, মানুষ মরণশীল, মানুষ মানে কি এখানে, অর্থাৎ একটি শব্দ এক বচনে, কখনো কখনো এক বচনের রূপ, এই কথাটা বোঝাতে, এক বচনের রূপ, অর্থাৎ শব্দ একটি, একটি শব্দ মানুষ, কিন্তু প্রকাশ হচ্ছে একটি শব্দ যার অর্থ হচ্ছে বহু। বহু বা একাধিক সংখ্যা। তাহলে কি দাঁড়াচ্ছে, যে মানুষ মরণশীল, এই যে এটি একটি ধ্রুব সত্য, তাহলে এই ধ্রুব সত্য যে মানুষ মরবে, সকল মানুষ মারা যাবে পৃথিবীতে, এই যে মানুষ মরণশীল, এই মানুষ কি একজনের কথা বলা হয়েছে, একজনের কথা বলা হয়নি, অর্থাৎ পৃথিবীর সব মানুষ, জাতি ধর্ম বর্ণ সব মানুষ সে নিরিখে কিন্তু এটি বলা হয়েছে। তারপর বাঙালি সব পারে, বাঙালি এখানে দিয়ে জাতিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ জাতি কি একজনে হয়, বাঙালি জাতি কি পারে, সব পারে। তাহলে বাঙালি জাতি বলতে শুধুমাত্র একজন মানুষ নয়, যারা বাংলা ভাষায় কথা বলে বাঙালি, সেই বাঙালি জাতি বলতে বহু মানুষের যে জাতিগোষ্ঠী সেটিকে বোঝানো হয়েছে। তারপর বাগানে ফুল ফুটেছে, শব্দ একটা থাকবে কিন্তু অর্থ বহুকে প্রকাশ করবে। তাহলে বাগানে ফুল ফুটেছে, ফুল কি একটি ফুটেছে নাকি একাধিক ফুটেছে, তাহলে এখানে আমরা জানি যে একাধিক ফুল ফুটেছে, বাগানে কি শুধুমাত্র একটি ফুল ফুটবে না। তাহলে বাজারে লোক জমেছে, দেখুন বাজারে যখন লোকের কথা বলছি, এই লোক দিয়ে কি বোঝানো হচ্ছে, একটি মাত্র সংখ্যাকে বোঝানো হচ্ছে, মোটেও না, একাধিক সংখ্যাকে বোঝানো হচ্ছে। তারপর পোকার আক্রমণে ফসল কি হচ্ছে, নষ্ট হয়, পোকার আক্রমণ। এখন পোকা বলতে আপনি কতগুলো পোকাকে বোঝাচ্ছেন, যে অর্থাৎ পোকার ঝাঁক, যখন ফসল একটি মাঠে নির্মাণ হয় বা এখানে ফসল ফলানোর যে উদ্যোগ নেওয়া হয়, তখন বীজ বপনের পরে যখন ফসল কিছুটা বড় হয়, তখন দেখা যাচ্ছে যে পোকার কি হয়, আক্রমণ ঘটে থাকে। তাহলে এই পোকার আক্রমণে কি হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। বনে বাঘ থাকে, তাহলে এই পোকা যেরকম
একাধিক সংখ্যাকে প্রকাশ করে। তাহলে বনে, একটা বনের মধ্যে ধরা যাক এরকম একটা বনের মধ্যে কি একটা বাঘ আছে? বাঘ মানে একাধিক থাকতে পারে, অনেকগুলো জায়গা জুড়ে, অনেক অংশ জুড়ে বাঘ থাকতে পারে। তাহলে এরকম বাঘ যদি থাকে, যেমন সুন্দরবন, আমরা যদি বলি ধরুন যে এটি সুন্দরবন, তাহলে সুন্দরবন, এই সুন্দরবনে বাঘ আছে। সুন্দরবন বনে কি একটি মাত্র বাঘ আছে? অনেকগুলো বাঘ রয়েছে। তারপর গরু আমাদের দুধ দেয়। যখন বলছি গরু, তাহলে একটি মাত্র গরু না, যেসব গরু দুধ দেয় সেই সকল যে গরু, সেগুলোকে বোঝানো হচ্ছে। তো এরকম ভাবে আমরা কিন্তু 6টি যে নিয়ম সেটি আমরা পড়লাম, যে 6টি নিয়মের মাধ্যমে কিন্তু আমরা বহুবচন করতে পারি। আর কিছু বিশেষ দিক রয়েছে যেগুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে। বচন মূলত বিশেষ্য ও সর্বনাম পদের এক বা একাধিক। বিশেষ্য ও সর্বনাম পদের, এটি কিন্তু এমসিকিউ আসে। তাহলে বচন কোন পদের ক্ষেত্রে হয়ে থাকে? দেখুন, এটি হচ্ছে 1, এটি হচ্ছে 2। বিশেষ্য ও সর্বনাম পদের এক বা একাধিক সংখ্যার ধারণা নির্দেশ করে। সে কারণে শুধু বিশেষ্য ও সর্বনাম পদের বচনভেদ হয়। এটি 3 স্টার দিয়ে রাখলাম, কারণ এটি অবজেক্টিভে আসে। আমরা যদি এরকম প্রশ্ন করি কোন পদের বচন হয়, তাহলে সেটি আমরা অবশ্যই বলবো বিশেষ্য বা সর্বনাম। তাহলে নাউন, প্রোনাউন বা বিশেষ্য সর্বনাম যখন আমরা বলছি, যে নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন বসে। এই কারণে বিশেষ্য ও সর্বনাম। তারপর দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ এখানে, এটি যদি বলি, এটি একটি বিশেষভাবে খেয়াল রাখার বিষয়। আরেকটি বিষয় এখানে যদি আমরা খেয়াল রাখি, যে উন্নত প্রাণীবাচক, উন্নত প্রাণী কারা? যারা মানুষ। তাহলে উন্নত প্রাণীবাচক বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এই সবগুলোর সাথে কিন্তু মানুষ জড়িত। মানুষ শব্দটির দিয়ে যাদের বোঝাবে তারা জড়িত। কিরকম? ধরা যাক শিক্ষক মণ্ডলী, শিক্ষকরা সম্মানিত ব্যক্তি, তাই শিক্ষকদের সাথে মণ্ডলী শব্দটি বসবে, অর্থাৎ যারা সমাজের সম্মানিত ব্যক্তি, যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের ক্ষেত্রে আমরা তাদের সম্মান বজায় রাখতে এইসব শব্দ ব্যবহার করব। কিরকম? যেমন গণ, তারপর বৃন্দ, মন্ত্রী বর্গ, মন্ত্রী বর্গ, তারপর শিক্ষক বৃন্দ, এরকম যে সুধী বৃন্দ, দেখুন সেই ক্ষেত্রে সবগুলোই সুধী বৃন্দ কাদের বলা হচ্ছে? মানুষকে যখন অ্যাড্রেস করা হয় তখন বলা হচ্ছে সুধী বৃন্দ। ফলে এটি কিন্তু এখানে প্রকাশ হচ্ছে। ঠিক এরকম ভাবে এবং অপ্রাণীবাচক, খেয়াল করতে হবে, অপ্রাণীবাচক অর্থাৎ যাদের প্রাণ নেই, সেগুলো আবলি, গুচ্ছ, দাম, যেমন পুষ্পদাম, পুষ্প, পুষ্পদাম, সেগুলো কিন্তু প্রাণী না। তাহলে যেগুলো প্রাণী না, যেমন পুস্তকাবলী, পুস্তকাবলী, পুস্তক যুগ আবলী, তাহলে পুস্তক বা বই, বই কি প্রাণীবাচক? মোটেও না, বই হচ্ছে অপ্রাণীবাচক। তাহলে প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা কি বসাবো? গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এবং অপ্রাণীবাচক সেগুলো হচ্ছে গুচ্ছ, দাম, পুঞ্জ, যেমন মালা, মালা, পর্বতমালা, পর্বতমালা, যেহেতু পর্বতমালা বলছি, তাই এখানে পর্বতমালার ক্ষেত্রে আমরা দেখুন এটি কিন্তু প্রকাশ করছি যে কি হিসেবে, যে এটি কিন্তু অপ্রাণীবাচক। ঠিক এরকম ভাবে যে রা, এরা, এটিকে যদি খেয়াল করি, এটিও খেয়াল রাখতে হবে। রা, এরা, গণ, গুলো, কুল, সকল, সমূহ, প্রাণী ও অপ্রাণীবাচক উভয় ক্ষেত্রে। তাহলে কিছু শব্দ প্রাণীবাচক শুধুমাত্র ব্যবহৃত হবে, কিরকম? গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, আমরা এগুলো উদাহরণ দিয়ে পড়বো। আর কিছু অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহার হবে, আর কিছু দুটির ক্ষেত্রে ব্যবহার হবে, যেমন রা, এরা, গণ, গুলো, কুল, সকল, সব, সমূহ। তাহলে বাংলা বাক্যে একই সঙ্গে একাধিক বহুবচন বাচক শব্দ ব্যবহৃত হয় না। কিরকম? যেমন সকল ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে, এটি কিন্তু ভুল। ছাত্রদের, দেখুন ছাত্র যোগ দের, যখন আপনি বলছেন তখন কিন্তু সেটি বহুবচন হয়ে যাচ্ছে। তাহলে এই বহুবচনের পূর্বে যখন আবার আপনি সকল বসাচ্ছেন, তাহলে সেটি কিন্তু ভুল হচ্ছে। তাহলে সকল ছাত্রকে, এটি সঠিক, এটি হচ্ছে সঠিক, সকল ছাত্রকে। তাহলে ছাত্রের সাথে যখন আপনি ছাত্র যোগ কে বসাবেন,
তখন কিন্তু একবচন একবচন নির্দেশ করছে। ফলে আপনি এখানে বলতে পারেন সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে, অথবা এটা বলতে পারেন ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে দুটি সঠিক। যদি বলি ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে, তখন সকল বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে। আর যদি সকল শব্দটা আপনি ব্যবহার করেন, তাহলে ছাত্র এর সাথে কে ব্যবহার করতে হবে। তাহলে ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে, এটিও সঠিক। তাহলে দুইভাবে এখানে বিষয়টি খেয়াল রাখা যেতে পারে। কোনোভাবেই কিন্তু বহুবচন দুইবার করা যাবে না, অর্থাৎ বহুবচন জ্ঞাপক যে শব্দ সেটিকে দুইবার ব্যবহার করা যাবে না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে যে 4.2 অর্থাৎ 4.2 বহুবচন কিভাবে আমরা করব, এবং বহুবচন আসলে কিভাবে নিয়মগুলো গঠিত হয়, কোন কোন ক্ষেত্রে আমাদের কোন কোন শব্দ বসিয়ে বহুবচন করতে হবে, সেই সব কিছুর প্রকাশ এখানে রয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।